আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। একটি জনমুখী আইন ব্যবস্থা ও বিচার কাঠামো বিনির্মাণে করণীয় সম্পর্কে একটি পরিষ্কার রোড ম্যাপ প্রস্তুত করতে হবে। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। এর কুফল আমরা সবাই ভোগ করেছিলাম গত ১.৫ দশক ধরে। এছাড়াও আছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, মামলা অনুপাতে বিচারকের নিদারুণ স্বল্পতা, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতার মনোভাবের ঘাটতি। নিম্ন আদালতে যারা জাজ আছে আপনি দেখবেন তাদের একটা থরো কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যেতে হয়। উচ্চ আদালত যে নিম্ন আদালতকে কন্ট্রোল করবে, অভিভাবকত্ব করবে, সেই উচ্চ আদালত তো আরও বেশি যোগ্য, আরও বেশি সৎ, আরও বেশি ডেডিকেটেড বিচারকের প্রয়োজন আছে। আমরা চেষ্টা করব বাংলাদেশের উচ্চ আদালতে নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনার। পাহাড়ি বাঙালি সংঘর্ষের 4 জন নিহতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে 3 পার্বত্য জেলায়। এরকম পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 11:30টায় রাঙামাটিতে পৌঁছে সেনানিবাসে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন। এরপর সেখান থেকে বিকেল 3:30টার দিকে যাবেন খাগড়াছড়িতে। সেখানেও একাধিক বৈঠক করার কথা রয়েছে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় 72 ঘন্টা সড়ক ও নৌপথে সকাল থেকে অবরোধ চলছে। এর ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলার বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে পিকেটিং করার খবর পাওয়া গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো পুলিশি পাহারায় শহরে পৌঁছেছে। সাজেক যাওয়ার জন্য আসা পর্যটকরা আটকা পড়েছেন, তারা ফিরেও যেতে পারছেন না। এখন তো সাজেক যাওয়া যাবে না, শুনতেছি যে সাজেক যাওয়া যাবে না। সেক্ষেত্রে এখন ব্যাক করতে চাইতেছি, ঢাকায় চলে যাচ্ছি, তারপরও বলে যাওয়া যাবে না, এরকমটাই শুনতেছি। মূলত এখানে যে প্রবলেমটা সেটা আমাদের জানা ছিল না, সেই প্রবলেমটা আমরা ফেস করছি। এখন যে আমরা সাজেক যাবো সেটাও পাচ্ছি না, তো বাসায় ব্যাক করবো তাও পাচ্ছি না। পাহাড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে জানতে যাচ্ছি রাঙ্গামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলে লাহির কাছে। ফজলে লাহি, সংঘর্ষের ঘটনায় তো অবরোধ চলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকও বসেছেন, আর কি খবর আছে আপনার কাছে? রাইসুল, আপনি যা বলছিলেন থমথমে শহর, তবে পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক। এখানে গতকালের ঘটনার পর নতুন করে কোনো ঘটনা ঘটেনি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা রাঙামাটি এসে পৌঁছেছেন বলে আমরা জেনেছি। তিনি এখন পর্যন্ত যে সভাস্থল রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হল যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন, সেখানে এসে পৌঁছাননি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা প্রতীক্ষায় আছেন। উপদেষ্টা নেতৃত্বে যে উচ্চপদস্থ টিমটি আসছে তার এই মত বিনিময়ের সাথে তারা অংশগ্রহণ করবেন। সেখানে হয়তো বিভিন্ন পক্ষ তাদের যে সুনির্দিষ্ট দাবি, পরামর্শ এবং এই সংকট থেকে কিভাবে উত্তরণ করা যায় সে বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করবেন। আর এদিকে শহরে পরিবহন ধর্মঘট চলছে। আপনি জানেন যে রাঙামাটি শহরে একেবারেই সিএনজি নির্ভর একটি শহর, অটোরিকশা ছাড়া এখানে অন্য কোনো গণপরিবহন নেই। যেহেতু অটোরিকশা বন্ধ আছে সেই কারণে জীবনযাত্রা একদম থমকে আছে। লোকজন পায়ে হেঁটে ছাড়া শহরে অন্য কোনোভাবে চলাচল করার সুযোগ নেই। আর দূরপাল্লার কোনো বাস বা যাত্রীবাহী গাড়ি শহর ছেড়ে যায়নি বা শহরেও ফিরে আসেনি। এই পরিবহনের
বিষয়টি হচ্ছে গতকাল বেশ কিছু গাড়ি ভাঙচুর এবং চালকদেরকে মারধরের অভিযোগে এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আশা করি পরিবহন নেতৃবৃন্দরা এখানে আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা তাদের দাবিনামা উপদেষ্টাদের অবহিত করবেন, উপদেষ্টারা যে দিক নির্দেশনা দিবেন তার ভিত্তিতেই তারা তাদের কর্মসূচি কন্টিনিউ করবেন নাকি স্থগিত করবেন সেটা তারা জানাবেন। ওভারঅলি রাঙামাটির চিত্র এখন খুবই শান্তিপূর্ণ এবং স্বাভাবিক। রাইসুল, জানছিলাম রাঙামাটির সবশেষ খবর। এবার যাচ্ছি খাগড়াছড়িতে স্থানীয় প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের কাছে, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তাহের, অবরোধের কারণে তো খাগড়াছড়িতে পর্যটকরা আটকা পড়েছেন, আবার কোথাও কোথাও পিকেটিং হয়েছে, এর পাশাপাশি আর কি খবর আছে আপনার কাছে? গত 2 দিনের যে যেমন একটা চরম উত্তেজনা উৎকণ্ঠা যে পরিস্থিতি ছিল, আজকের পরিস্থিতি একটু ভিন্ন পরিস্থিতি। খাগড়াছড়ির আমি এক কথায় যদি বলে, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি আস্তে আস্তে স্থিতিশীল এবং শান্তি হয়ে আসছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়ার পর প্রশাসন সব পক্ষকে নিয়ে মিটিং করছেন। এখন থেকে কিছুক্ষণ আগে খাগড়াছড়ির যে রিজিয়ন কমান্ডার আছে, তিনি এখানে যে স্বনির্ভর এবং খবংপুরি এলাকায় গত পরশু গোলাগুলির ঘটনা হয়েছিল, সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় করতে গেছেন বলে আমরা খবর পেয়েছি। আজকে বিকেলে সরকারের উপদেষ্টারা আসবেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে একটা মত বিনিময় করবেন। সেখানে পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবেন, তাদের সাথে মত বিনিময় করে কেন এই ঘটনা ঘটলো এবং এই ঘটনা উত্তরণে কি করা দরকার সেই বিষয়গুলোর একটা সুনির্দিষ্ট একটা নির্দেশনা আসবে বলে জানা গেছে। আর অবরোধের যে বিষয়টা ছিল, অবরোধ এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। বিভিন্ন স্থানে পিকেটাররা অবরোধের সমর্থনে পিকেটিং করছে। দূরপাল্লার কোনো যানবাহন চলছে না, জেলা শহরে ছোটখাটো কিছু টমটম সহ চলাচল করছে। এবং যে পর্যটকরা আসছেন মূলত ওরা বলছেন যে তারা এই বিষয়টা জানতেন না, না জেনে এসে আটকা পড়েছেন। তারা তাদের নির্দিষ্ট গন্তব্য যেতে পারছেন না এবং ফিরতেও পারছেন না, তারা এক ধরনের ভোগান্তিতে পড়ছেন। রাইসুল, এটাই ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম খাগড়াছড়ির সবশেষ অবস্থা। আন্তর্জাতিক, শ্রীলঙ্কায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। আজ স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ পর্ব চলবে বিকেল 4টা পর্যন্ত। রোববার ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে এবারে প্রেসিডেন্ট নির্বাচনে মোট 38 জন প্রার্থী আছেন। 2022 সালে ধসে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। এরপর দেশটিতে দেখা দিয়েছিল গণ অভ্যুত্থান। দেশ ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তার বাকি মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে বসেছিলেন রনিল বিক্রমসিংহে। সেই মেয়াদও শেষ, ফলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন লঙ্কানরা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আসলে এই আনুষ্ঠানিকতা রিচুয়াল, এই যেমন মাজার জিয়ারত করা, হ্যাঁ এটা একটা রিচুয়ালস। তারপরে মিলাদ করা, এটা একটা রিচুয়ালস। তারপরে আপনার জন্মদিন, মৃত্যুদিন, এগুলো সব রিচুয়ালস। আসল কাজটা তো আপনার ওই জায়গায় হয় না। আর ওয়ান টু ওয়ান কথা তো অনেকের সঙ্গে আমি বলি, অনেক সময় আগে একদিন বলতাম না, আজকে একটু বলি। তো যখন সুমন কালকে রাত 12টায় ফোন করতেছে, বলে যে একটু অনেকদিন ধরে বসা হয়নি, একটু বসলে কেমন হয়। আমি বুঝতে পারতেছি এটা কেন বলতেছে, কারণ এখন তো আপনার ফোকাল পয়েন্ট হচ্ছে আপনার এই গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, ডেফিনেটলি ইন্টারিম গভর্নমেন্ট, তাই না? এটা স্বাভাবিক তাদের কথাবার্তা। তারপর দেশে যে সমস্ত আপনার ঘটতেছে সেই ঘটনাগুলো আসতেছে ফোকাল পয়েন্ট হিসেবে। আমরা তো এখন পেছনে চলে যাবই, কারণ অক্সিলারি ফোর্স হিসাবে আমরা এখন উই আর ওয়ার্কিং নাও। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো বলেন, আমি আপনাদের সঙ্গে কি কথা বলতে পারি? আমি একটু মাঝে মাঝে চা খাবো।
এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটা গণবিপ্লবের পর গণঅভ্যুত্থানের পর নানান ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি আর কি। সর্বশেষ যদি বলি যে গত কয়েকদিন ধরে আমাদের পিছনে আমরা একটু কথা না বলি প্লিজ। গত কয়েকদিন ধরে আমাদের পার্বত্য চট্টগ্রামের দুটো জেলায় বিশেষ করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সৃষ্টি হয়েছে, এটা নিয়ে একটা পুরোপুরি অশান্ত হয়ে উঠেছে এবং নানান ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের আমলেও কুকি চীন সহ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আমরা আত্মপ্রকাশ করতে দেখেছিলাম এবং এগুলো রাষ্ট্রীয় মতন ছিল, এই ধরনের কথাও বলা হয়েছিল। তারপরে এই আসলে আপনারা যে ঘটনাটা ঘটেছে পুরো প্রথম থেকেই না বললে এটা আপনার বলা পরিষ্কার করে বলা যাবে না। এটা হচ্ছে যে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কোনো ছোটোখাটো বিষয় না। এটা গোটা জাতিকে, গোটা দেশকে আপনার পুরোপুরিভাবে বদলে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যখন আমরা দুইটার সময়, একটা হচ্ছে 25শে মার্চের আপনার সেই কালরাত্রি এবং আপনার বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের শুরু 26 তারিখ থেকে, ওটা একটা, আবার 16 তারিখে বিজয় আরেকটা। ঠিক একইভাবে 5ই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসছে দেশের সামনে এবং এটার যে আপনার নাড়া দিয়েছে গোটা সমাজকে, গোটা স্টেটকে, রাষ্ট্রকে, এটা একটা ছোটোখাটো নাড়া নয়, এটা একটা বড় রকমের নাড়া। এবং দেখেন এটা হচ্ছে যে প্রায় 17-18 বছর একটা একেবারেই একটা আপনার রেজিমেন্টেড গভর্নমেন্ট, একটা কর্তৃত্ববাদী সরকার, তাদের রাষ্ট্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, রাষ্ট্রের গণতন্ত্রের যে মূল যে বিষয়গুলি, স্তম্ভগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়া, এক সোজা কথায় একটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী শাসন চালু করার ঘটনাটা ছিল। সেই ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, এরপরে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে এককভাবে হয়নি, এটা আলোচনার মাধ্যমে এবং আপনার এখানে আমরা রাজনৈতিক দলগুলো জড়িত ছিলাম, ছাত্ররা জড়িত ছিল, ছাত্রদের নেতারা জড়িত ছিল, সেনাবাহিনী ছিল, আমি খুব পরিষ্কার করেই বলছি, সকলের এবং রাষ্ট্রপতি ছিলেন, সকলের আলোচনার ভিত্তিতেই কিন্তু আপনার এই গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই গভর্নমেন্ট যে স্ট্রাকচার যারা এসছেন এখানে, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার টেকনোক্রেটস, ব্যুরোক্রেটস, একাডেমিশিয়ানস, আছেন 2জন ছাত্র নেতা, আর কিছু এনজিওর কিছু কর্মকর্তা। এখানে যেটা সবচেয়ে বড় ল্যাকিং যেটা, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয়, সেটা কিন্তু একটু ল্যাকিং আছে।